পাকিস্তানকে আমরা দেখেছি কিভাবে বয়কট করা হয়েছে, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো খেলা খেলা হয় না, এবং শুধু বিশ্বকাপ তাও পাকিস্তানে গিয়ে ভারত খেলবে না এমনটা বলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি মনে হয় যে পাকিস্তানকে যেভাবে বয়কট করা হয়েছে সেভাবে বাংলাদেশকেও বয়কট করা দরকার? বাংলাদেশ তো এখন পূর্ব পাকিস্তানে ফেরত চলে গেছে। 1971 সালে আমাদের সৈন্যরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে যে দেশকে স্বাধীন করেছিল সে দেশ আবার পূর্ব পাকিস্তানে ফেরত চলে গেছে। তারা দাসত্ব করতে ভালোবাসে, তারা স্বাধীন থাকতে ভালোবাসে না। অতএব পাকিস্তানের প্রতি যে যা যা আচরণ করা হয় সেটাই আচরণ বাংলাদেশের বিরুদ্ধে করা উচিত। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু রাজ্য রাজনীতি নিয়ে কয়েকটি প্রশ্ন করতে চাই। অমিত শাহ তিনি এলেন, রণকৌশল ঠিক করলেন, বিশেষ বৈঠকও করেছেন। আগামী দিনে কি মনে হচ্ছে? ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তারা কি আগামী দিনে 2026 সালের যে নির্বাচন সেই নির্বাচনে, এবং তার পাশাপাশি এই যে হিন্দু মুসলমান যে বিষয়টি চলছে সেটা কোথাও গিয়ে প্রভাব ফেলতে পারবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? যেরকমভাবে হিন্দু নির্যাতন হচ্ছে শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গে যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের যেভাবে খুন করা হয়েছে, এই ধরনের হিন্দু নির্যাতনের পরিপ্রেক্ষিতে সেটা যে প্রত্যেক হিন্দুর শরীরে মাথায় নাড়া দিয়েছে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এবং তার একটা প্রভাব নির্বাচনে পড়তে বাধ্য। সবচেয়ে যেটা আশ্চর্য, একদিকে আশ্চর্য, আরেকদিকে আমি বলবো যে একটা আশাপ্রদ বটে, যে যে ভূখণ্ডটার আজকে নাম বাংলাদেশ, সেই ভূখণ্ডটাতে হিন্দু নির্যাতন তো আজকে আরম্ভ হয়নি, 1946 সাল থেকে আরম্ভ ছিল। 1946 সালে নোয়াখালীর নির্যাতন, 1950 সালে একটা গণনির্যাতন হয়েছিল, সেটা আবার সরকারি উদ্যোগে হয়েছিল। তারপরে 1962 সালে রাজশাহীতে আজম খান একটা ওইরকম প্ররোচনা দিয়ে নির্যাতন আরম্ভ করেছিল, এবং তারপর 1964 সালে পূর্ব পাকিস্তানে এই ধরনের নির্যাতন হয়েছিল সেই কাশ্মীরের হজরতবাল মসজিদের ব্যাপারে। 1971 সালে আবার বিশাল গণনির্যাতন হয়েছিল। তারপরে 1988 সালে এরশাদ এই রাষ্ট্র ধর্ম ঘোষণা করার পরে এক দফা নির্বাচন হয়। 92 সালে যখন অযোধ্যায় বিতর্কিত সৌধ ধ্বংস হলো তখন এক দফা নির্বাচন হয়। 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত খালেদা জিয়ার আমলে লাগাতার নির্যাতন হয়। এই যে এই নির্যাতনের কিন্তু এতদিন বাদে তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল এই দীপুচন্দ্র দাসের খুনে। কোনো না কোনো সময়ে বাঁধ ভাঙবেই। বাঙালি হিন্দুর বিষয়ে যে আমি বলবো যে চামড়া খুব মোটা, কারণ সেই জন্য এতদিন ধরে তারা প্রধানত মোহনদাস গান্ধী এবং বামপন্থীদের শিক্ষায় সারা পৃথিবী নিয়ে মাথা ঘামিয়েছে, ভিয়েতনাম নিয়ে মাথা ঘামিয়েছে, কোথায় নিকারাগুয়া, কোথায় চিলি, সব নিয়ে মাথা ঘামিয়েছে। খালি নিজেদের নিকটাত্মীয় বাংলাদেশের হিন্দুদের নিয়ে একেবারে নীরব ছিল। সেই নীরবতাটা আজকে ভেঙেছে, এটাই খুব আশাপ্রদ জিনিস। এতদিন যে ভাঙেনি সেটা আশ্চর্যও বটে, কিন্তু এই পরিপ্রেক্ষিতে আজকে এইটা নির্বাচনে প্রভাব ফেলবে এ সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে পরিকাঠামো রয়েছে পশ্চিমবঙ্গে, আমরা দেখলাম যে গতকাল বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ তাকে ফেরত আনা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে কথা বলেছে এবং স্বমহিমায় তিনি আজকে প্রেস কনফারেন্স শুরু করলেন। তার জন্য একেবারে দফতরে একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। দিলীপ ঘোষকে ফিরিয়ে আনাটা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ ফিরে এসছেন তো ভালো কথা। দিলীপ ঘোষ এর আগে যেটাকে বলে যে ফ্লার্ট করা, তৃণমূল দলের সাথে ফ্লার্ট করেছিলেন। তিনি দীঘাতে গিয়ে সেই মমতার সেই জগন্নাথ মন্দির উদ্বোধনে ছিলেন, তারপরে নানাভাবে নানা রকম প্রক্রিয়া করেছিলেন। এগুলো সবই ওর সমর্থকদেরও দুঃখ দিয়েছিল। শেষ পর্যন্ত যিনি উনি মূল স্রোতে ফিরে এসছেন, তো এর চেয়ে কাম্য আর কি হতে পারে। ভালো, দেখা যাক না। দিলীপ ঘোষ একটা হয়তো সত্যি একটা বড় গোছের অবদান রাখবেন আগামী দিনে বিজেপির কর্মধারায়।
আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তাকে নিয়ে অনেক চর্চা হয় যে 2019 সালের লোকসভা নির্বাচন, অনেকে বলেন যে তার জন্য ঘুরে গিয়েছিল, সিট বেড়েছিল বিজেপির। তো সেটা কি আপনার মনে হয় কোথাও গিয়ে যে 2026-এ সেজন্য অমিত শাহ এলেন, অমিত শাহর সঙ্গে তিনি দেখা করলেন, তারপরে পুরো বিষয়টা অন্যরকম হয়ে গেল? কি দেখা করবার ফলে হয়েছিল কি অন্য কোনো কারণে হয়েছিল তা আমি বলতে পারবো না। তবে 2019 সালের নির্বাচনে যে আমরা 18টা সিট পেয়েছিলাম সেটা একজন লোকের জন্যই, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, অন্য কারুর জন্য নয়, পশ্চিমবঙ্গের কোনো কার্যকর্তার কারণে নয়। এবং 2021 সালে যে আমাদের বিজেপির ক্ষমতায় আসার প্রভূত সম্ভাবনা থাকতেও যে ভরাডুবি হয়েছিল, সেই ভরাডুবির মূল কারণ ছিল কৈলাস বিজয়বর্গীয় নামক একটি শয়তান, যে একেবারে বলা যেতে পারে ট্রোজান হর্স বা বিশ্বাসঘাতক বা মির্জাফর যা খুশি বলা যাক না কেন, সে এর কারণ ছিল। এবং সে যেটা করেছিল তার মধ্যে দিলীপ ঘোষেরও একটা অবদান ছিল, তাদের একটা টিম ছিল, তার মধ্যে দিলীপ ঘোষও ছিল, এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। তো এখন যদি উনি সেটার প্রায়শ্চিত্ত করে মূল স্রোতে ফিরে আসতে চান, এ তো ভালো কথা। আমি তো বলছি আবার এর চেয়ে কাম্য আর কিছুই হতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ, তাকে নিয়ে অনেক রকম বিতর্কও হয়েছে। আমরা দেখেছি তার পার্সোনাল লাইফ, এই বিষয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছে। দিলীপ ঘোষ মূল স্রোতে ফিরতেই আমরা দেখলাম যে তিনি তার স্ত্রী একটি থানায় এফআইআর দায়ের করেছে, কমপ্লেন দিয়েছে তাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে তাদের দাম্পত্য জীবন বা তার ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটানো হচ্ছে, এবং সেটা দলেরই কিছু লোক করছে, এমনটাও কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে। এ সম্বন্ধে আমি কিছুই জানি না, এবং তার দাম্পত্য জীবনে কি হচ্ছে না হচ্ছে এ নিয়ে আমার কোনো উৎসাহ নেই। অতএব তিনি করুন, তারপর তিনি এফআইআর দায়ের করেছেন, পুলিশ তার নিজেদের মতন করে সেটা অনুসন্ধান করুক। আগামী দিনে বিজেপির আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে, এসআইআর নিয়ে বিভিন্ন বিষয় চলেছে। একেবারে বলা যায় যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা উঠে পড়ে লেগেছেন বিভিন্নভাবে এসআইআর বন্ধ করার জন্য, এই ধরনের অভিযোগও উঠে এসছে। তা আগামী দিনে বিজেপির পথ চলা কেমন হলে, বা এই আগামী 3 মাসে কেমন হলে আপনার কি সাজেশন রয়েছে নেতাদের কাছে? আমার সাজেশন আমি নেতাদের কাছে আলাদাভাবে জানিয়েছি, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে জানিয়েছি, কারণ আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার মতন বিজেপিতে একজনই আছেন, তিনি শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য চষে বেরিয়েছেন এবং পুরো রাজ্যে ঘুরে ঘুরে সব জায়গায় মমতা ব্যানার্জির এবং তার দলের কুকীর্তি সম্বন্ধে মানুষকে অবহিত করেছেন। আগামী দিনে তিনি একমাত্র লোক যিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, এবং আমি মনে করি যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দেওয়া এখনই প্রয়োজন। আর সংগঠন সামলাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে আমি আজ থেকে নয়, গত 35 বছর ধরে চিনি। তিনি 35 বছর হয়ে গেল আমি চিনি, এবং তিনি অত্যন্ত দক্ষ, অসাধারণ বক্তা, রাজ্যসভায় আছেন,